চট্টগ্রামে মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় আহত ৬, ত্রাণ কর্মসূচি বাতিল। কাল সারা দেশে বিএনপির বিক্ষোভ। আবারও পাহাড় ধসে ৩ শিশুর প্রাণ গেছে খাগড়াছড়িতে। রাঙামাটিতে লাশ দাফনের টাকা না পাওয়ার অভিযোগ। লালখানবাজার মুরাদপুর ফ্লাইওভারে কিছুটা স্বস্তি সড়কে, পুরোপুরি চালু হলে যানজট কমবে আশা কর্তৃপক্ষের। শুভেচ্ছা, আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। আপনাদের সাথে আছে আমি রুবিনা হকেলি। এতক্ষণ শুনছিলেন এন মোহাম্মদ প্লাস্টিক সংবাদ শিরোনাম, এবার পুরো খবর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। পাহাড় ধসে দুর্গতদের দেখতে রাঙামাটি যাওয়ার পথে সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এ ঘটনা ঘটে। এতে মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু সহ অন্তত ৬ জন আহত হন। এই ঘটনার জন্য সরকারি দলকে দায়ী করে আগামীকাল জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ নিয়ে রাঙামাটি যাচ্ছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে একটি দল। চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকায় পৌঁছালে হামলা হয় তাদের গাড়িবহরে। দলটির নেতারা জানান, লাঠিসোঁটা নিয়ে একদল দুর্বৃত্ত ভাঙচুর চালায় মির্জা ফখরুলকে বহনকারী গাড়িতে। এতে তিনি ছাড়াও আহত হন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অন্তত ৬ জন। পরে তাদের চিকিৎসা দেওয়া হয় স্থানীয় একটি স্বাস্থ্য কেন্দ্রে। 40 to 50 বয়েজ এর মতো হবে। তারা সব বড় বড় লাঠি, রড, রামদা, হকি স্টিক এগুলো নিয়ে আমার গাড়ির উপর আক্রমণ করলো সর্বপ্রথম। পেছনে আমার সাইডের যে কাঁচটা ছিল সে সম্পূর্ণ ভেঙে দিয়ে আমার হাতের মধ্যে আঘাত করেছে। জীবন নিয়ে কিন্তু যেতে পারবে এটা আমি বিশ্বাস করি নাই। এই ধরনের আক্রমণ আমার জীবনে দেখি নাই। কোন সভ্য দেশে রাজনীতি এই পর্যায়ে আসতে পারে এটা বিশ্বাস করে। হামলা ও বাধার মুখে রাঙামাটি না গিয়ে নগরীতে ফিরে আসেন বিএনপি নেতারা। চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘটনার জন্য সরকারি দলকে দায়ী করে দলটির মহাসচিব বলেন, এটি গণতন্ত্রের প্রতি আঘাত। কার কি আঘাত লেগেছে সে কথাটা বড় নয়, এই আঘাত গণতন্ত্রের প্রতি আঘাত। এই আঘাত বাংলাদেশের রাজনীতিতে মুক্ত চিন্তা যারা করেন, যারা এই সরকারের খারাপ কাজগুলোর বিরোধিতা করেন, গণতন্ত্রের পক্ষে সোচ্চার হন, তাদের প্রতি আঘাত। এই আঘাত এসে জাতীয়তাবাদী রাজনীতির উপরে। এখন দেখা যাচ্ছে আপনি দুর্গতদের পাশেও দাঁড়াতে পারবেন না, আপনি এখন ত্রাণও দিতে পারবেন না। দেশ আজকে সেই পর্যায়ে এসেছে, একটি রাজনৈতিক দল তাদের ত্রাণ কার্যক্রম বাধাগ্রস্ত করা হচ্ছে। এদিকে কেন্দ্রীয় নেতারা তাদের কর্মসূচি বাতিল করলেও পরে পাহাড়ে ক্ষতিগ্রস্তদের জন্য আবারও ত্রাণ নিয়ে যাওয়ার কথা জানায় দলটি। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। আবারও পাহাড় ধস, আবারও প্রাণহানি। এবার খাগড়াছড়িতে মাটি চাপা পড়ে প্রাণ গেছে ৩ শিশুর। ভোরের রামগড়ের নাকাপা এলাকায় বসত ঘরের উপর পাহাড় ধসে পড়ায় মারা যায় 2 সহোদর মোহাম্মদ নবী ও মোহাম্মদ হোসেন। এছাড়া লক্ষ্মীছড়ি সদরের যতীন্দ্র কারবারি পাড়ায় নিহত হয় নিপন চাকমা নামে আরেক শিশু। রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে জরুরি ভিত্তিতে অন্যান্য এলাকায় বসবাসকারীদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘরের উপরে পাহাড় ধসে পড়ে 2টা শিশু পাহাড়ের নিচে চাপা পড়ে যায় এবং মারা যায়। আমরা এসে ওই মৃত শিশু দুটোকে উদ্ধার করছি স্থানীয় লোকজনের সহায়তায়। আর বাদ বাকি ওরা আরো 2 ছেলে এবং 1 মেয়ে এবং স্বামী স্ত্রী ছিলেন, ওনাদের অক্ষত অবস্থায় উদ্ধার করেছি। এদিকে রাঙামাটিতে সমন্বয়হীনতার মধ্যে চলছে ত্রাণ কার্যক্রম। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, আশ্রয়কেন্দ্রে কিছু খাবার জুটলেও পাচ্ছেন না অন্য কোনো সহায়তা। এমনকি দাফনের জন্য জেলা প্রশাসনের বরাদ্দ করা 20,000 টাকাও পাননি অনেকে। রাঙামাটি প্রতিনিধি শামসুল আলমকে সাথে নিয়ে জানাচ্ছেন জি এম মোস্তাফিজুল আলম, ছবি তুলেছেন মিজানুর রহমান। কেউ সব হারিয়েছেন, আবার কারো সব হারানোর শঙ্কা। সোমমঙ্গলবারের ভয়াবহ ভূমিধসে 111 জনের প্রাণহানির পর রাঙামাটির 36টি আশ্রয় কেন্দ্রে কঠিন সময় পার করছেন 2000-এরও বেশি মানুষ। স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী দুর্গত এই মানুষদের কিছু খাবার, বিশুদ্ধ পানি আর চিকিৎসা সেবা দেয়া শুরু করেছে, কিন্তু অভিযোগ আছে এই প্রক্রিয়া
অনেক দেরিতে শুরু হয়েছে। প্রথম কয়েকদিন মানুষের অনেক কষ্ট গেছে, এমনকি 4 দিন পরে এসে আশ্রয়কেন্দ্রে পুলিশ মোতায়েনের প্রয়োজনীয়তা অনুভব করেছে প্রশাসন। 3 দিন পর্যন্ত আমরা পানি পাই নাই, খাবারও পাই নাই, জামা কাপড়ও পাই নাই, খুব কষ্ট আছি আমরা। চাইলটা লোকের কিছু পাই না, আমরা খালি খানা পাইতেছি কালকে সকাল থেকে। প্রশাসন পর্যাপ্ত ত্রাণ সহায়তার বুলি আওড়ালেও বাস্তবতা ভিন্ন। আশ্রয়কেন্দ্রে সামান্য খাবার পেলেও নেই অন্য কোনো সহায়তা। এমনকি স্বজনের দাফনের জন্য জেলা প্রশাসন ঘোষিত 20,000 টাকাও অনেকে পাননি। ওরা 3 জন বাইরে হইতে পারছে আর 3 জন বাইরে হইতে পারে নাই। আমার মা বাইরে হইতে পারে নাই, আমার ভাইটা বাইরে হইতে পারে নাই, আর আমার বাচ্চাটা বাইরে হইতে পারে নাই। কোনো টাকা পয়সা পাইনি, আমার বাচ্চার লাশটাও পাইনি। এখন বাচ্চার লাশটা পাইলেও আমার মনে শান্তি পেত, আমার বাচ্চার লাশটা সহ পাইনি। আমার ওয়াইফ, আমার ছেলে, আমার নাতি 3 জন মারা গেছে। আমি একজন পাইনি, 2 জন পাইছি, আমার ছেলেরে পাইছি, টাকা পাইনি, 1 টাকা পাইনি। জেলা পরিষদ থেকে 20,000 টাকা পাইছি, আর টাকাটুকু কোনো জায়গা থেকে পাইনি। সব দিক থেকে যখন সমালোচনা চলছে, তখন 4 দিন পর প্রশাসনের তৎপরতা কিছুটা বেড়েছে। কিন্তু এ কয়দিন মানুষের যে কষ্ট হয়েছে তার দায় কার? তাদের যে মনিটরিং সেলটা আছে, তারা সঠিক রিপোর্টটা তৈরি করতে পারে নাই, মানে সঠিক নির্দেশনাটা তারা পায় নাই আমার মনে হয়। যেন না হলে এটা তো আরো 1 দিন আগে করা যেত, আরো 2 দিন আগে করা যেত বলে আমি মনে করি। হয়তো সমন্বয়ের অভাব। স্থানীয় সংসদ সদস্যও মনে করেন প্রশাসনের আন্তরিকতার অভাব আছে। প্রশাসনের প্রস্তুতি অপ্রতুল মনে হয়েছে, যথাযথ নয়, এবং প্রশাসনের মধ্যে যারা মোকাবেলা করছেন সকলে, জনগণ সহ সকলের সহযোগিতা আছে, কিন্তু চরম সমন্বয়হীনতা আমি অনুভব করছি। বেশ কয়েকজন এখনো নিখোঁজ। তা সত্ত্বেও শুক্রবার উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন। তারপরও সব অভিযোগ নাকচ করেছেন জেলা প্রশাসক। তার দাবি, উদ্ধার ও ত্রাণ তৎপরতায় ভুল নেই। যারা মারা গেছে তাদের স্বজনরা টাকা পায় না, এরকমটা আমার কাছে জানা নাই। কারণ হলো, এই পর্যন্ত 110 জনের মধ্যে 12 জন এখনো টাকা নেয় নাই। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জানালেন, দুর্গত মানুষের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। পুনর্বাসন কাজ শেষ হবে না, আমাদের যারা ঘরে ফিরে না যাওয়া পর্যন্ত সমস্ত লোকজন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ততক্ষণ পর্যন্ত আমাদের সাহায্য সহযোগিতা সরকারের পক্ষ থেকে চলতে থাকবে। ভূমিধসে সৃষ্ট দুর্যোগের পর 5 দিন পেরিয়ে গেছে, কিন্তু ক্ষতিগ্রস্তদের অনেকেই ত্রাণ সহায়তা তো দূরের কথা, নিহত স্বজনের দাফনের জন্য সরকারি সাহায্যটুকু পাননি। এর জন্য প্রশাসনের সমন্বয়হীনতাকে দায়ী করছেন স্থানীয়রা। জিএম মুস্তাফিজুল আলম, চ্যানেল 24, রাঙামাটি। এবার নিচ্ছেন মোহাম্মদ প্লাস্টিক বিরতি। ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। চট্টগ্রামের রাউজানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন রেলপথ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। সকালে তিনি রাউজানের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, রাস্তাঘাট পরিদর্শনে যান। এ সময় হলদিয়া, ডাবুয়া, চিকদাইর ও পৌরসভার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে 30 টন চাল, 100 পরিবারের মাঝে 200 বান ঢেউটিন ও নগদ 6 লাখ টাকা অনুদান দেওয়া হয়। এছাড়া বন্যায় নিহত নয়ন ও সাবেরের পরিবারকে নগদ 40,000 টাকা দেওয়া হয়। ফজলে করিম চৌধুরী জানান, ক্ষতিগ্রস্ত সবাইকে পর্যায়ক্রমে সহায়তা দেওয়া হবে। এক ঘন্টার পথ যেতে লাগছে মাত্র 10 মিনিট। তাই দুঃসহ যানজট থেকে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে আংশিক খুলে দেয়া বন্দরনগরীর আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার। তবে পুরোপুরি চালু হতে সময় লাগবে অন্তত 6 মাস। চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট থেকে লালখান বাজার প্রায় 5 কিলোমিটার। এই পথটি পাড়ি দিতে আগে সময় লাগত 45 থেকে 1 ঘন্টা, কিন্তু আখতারুজ্জামান ফ্লাইওভার দিয়ে লাগছে মাত্র 7 থেকে 10 মিনিট। মূলত রমজানে নগরীর যানজটের দুর্ভোগ কমাতে গেল শুক্রবার আংশিক খুলে দেওয়া হয়েছে এই ফ্লাইওভার, যাতে চলাচল করছে কার, মাইক্রো, অটোরিকশা ও মোটরসাইকেলের মতো ছোট যানগুলো। মুরাদপুর থেকে লালখান বাজারে যেতে আমাদের কমপক্ষে আপনার 45 মিনিট তো অবশ্যই লাগতো, এখন কত আমার হাইয়েস্ট 10 মিনিট তো লাগবে। জাম পাচ্ছে না, জামও বৈঠাং লাগছে না, প্যাসেঞ্জার কষ্ট পাচ্ছে না, আমরা কষ্ট পাচ্ছি না। বহদ্দারহাট থেকে আগ্রাবাদ যেতে আমাদের 3 ঘন্টাও গেছে এমন সময়, কিন্তু আজকে দেখলাম যে 5 মিনিটের মধ্যে আমরা এই আপনার লালখান বাজার মোড়ে আমরা চলে আসছি। ফ্লাইওভার ব্যবহার করায় মূল সড়কেও কিছুটা কমেছে যানবাহনের চাপ, ফলে দীর্ঘ যানজট থেকে কিছুটা মুক্তি মিলছে মানুষের। বিশাল জামে দাঁড়িয়ে থাকতে হয়, এটা পাস করে অটোমেটিক চলে যায়। জিসি মোড়েও তো জাম হয়,
3 জায়গায় 3 স্পট আমরা খুব ইজিলি যাচ্ছি। এখন গাড়ি ঘোড়া মোটামুটি তুলনাভাবে কম, ইনশাআল্লাহ এটা 2-1 দিনের ভিতরে হয়তো বা আরো চালু হয়ে যেতে পারবে। তবে এখনো বাস, ট্রাক ও ভারী যানবাহন চলাচল করতে দেয়া হচ্ছে না ফ্লাইওভারে, কারণ এখনো বাকি আছে অনেক কাজ। বাকি আছে 6টি র্যাম ও লুপ তৈরির কাজ। তবে এই বছরের মধ্যেই কাজ পুরোপুরি শেষ করার কথা জানান সিডিএ চেয়ারম্যান। এখানে জিসিতে 4টা র্যাম হবে, 2 নম্বর গ্রেডে দুটো হবে, 6টা র্যামের কাজ বাকি এখনো। সবকিছু মিলে আগামী ডিসেম্বরের মধ্যেই ইনশাল্লাহ চট্টগ্রামবাসীকে সম্পূর্ণ একটা ফ্লাইওভার উপহার দেব। 2015 সালে শুরু হয় বন্দরনগরীর সবচেয়ে দীর্ঘ এই ফ্লাইওভারের নির্মাণ কাজ। কয়েক দফা বাড়িয়ে যার মেয়াদকাল ধরা হয় আগামী বছরের জুন পর্যন্ত। এতে ব্যয় হচ্ছে 696 কোটি টাকার বেশি। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। এই ছিল চট্টগ্রাম 24 এর সন্ধ্যার আয়োজন। 7টায় দেখবেন নিউজ 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।